আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি এবং জামাতের মধ্যে যে সুদীর্ঘ কালের বন্ধুত্ব, পারস্পরিক যে সম্পর্ক, শ্রদ্ধাবোধ, সবকিছু এখন রীতিমতো রিভার্স হয়ে গিয়েছে, অর্থাৎ উল্টো হয়ে গিয়েছে। বন্ধুত্ব শত্রুত্বে পরিণত হয়েছে, মহব্বত, প্রেম, ভালোবাসা এগুলো রীতিমতো জিঘাংসায় পরিণত হয়েছে। এবং একে অপরের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটি এখন রীতিমতো বিকর্ষণে পরিণত হয়েছে। এবং এই সকল আকর্ষণ বিকর্ষণের মূলে বেশ কয়েকটি কারণ রয়েছে। মনস্তাত্ত্বিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আসলে জামাত এবং বিএনপির মধ্যে এখন এই মুহূর্তে কি ঘটছে সেটা একটু সংক্ষেপে বলে দিই। আপনারা যদি চট্টগ্রাম শহরের কথা চিন্তা করেন, কক্সেস বাজারের কথা চিন্তা করেন, এ দুটো কিংবা রাজশাহী, এই ৩টি এলাকা এবং ঢাকার কেন্দ্রস্থল অর্থাৎ গুলিস্তান, সেক্রেটারিয়েট, পল্টন এবং মগবাজার, এই সকল এলাকার ব্যবসা-বাণিজ্য, চাকুরি-বাকরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আধিপত্য নিয়ে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেই সংঘাতে বিএনপি এবং জামাত তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কোথাও তারা শাইন করছে, কোথাও তারা পারছে না। মাঠের রাজনীতিতে সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বিএনপির যে লড়াকু ভূমিকা, যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার সঙ্গে আসলে জামাত পারছে না। কিন্তু কৌশলগত যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়, তারপর বিভিন্ন উপদেষ্টাদের কার্যালয়, সচিবালয়ের বড় বড় দপ্তরগুলো, সেটা ক্যাবিনেট সচিব বলেন, শিক্ষা সচিব বলেন, সংস্থাপন মন্ত্রণালয় বলেন, প্রায় সব জায়গাতেই জামাতের একছত্র আধিপত্য রয়েছে। তারপর উচ্চ আদালত এবং ক্যান্টনমেন্ট, সেখানে ক্যান্টনমেন্টে জামাত সম্পর্কে যে ধরনের কথাবার্তা প্রচলিত রয়েছে, যেটা আমরা কখনোই বাংলাদেশে কল্পনা করিনি। ক্যান্টনমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন, তারা জামাতের আমিরকে আমিরে জামাত এই কথা বলে যেভাবে সম্মান দেখান, সেই তুলনায় আজ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেবের নাম ক্যান্টনমেন্ট থেকে উচ্চারিত হয়নি। বেগম জিয়া সেখানে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। এর কারণ হলো বেগম জিয়ার বিষয়টা আলাদা। তিনি সবার মুরব্বী, ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্যান্টনমেন্টের বাসিন্দা ছিলেন, সাবেক সেনা প্রধানের স্ত্রী ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিচয় তো এখন আসলে বিএনপির তারেক রহমান ভার্সেস জামাতের আমির। তো সেখানে আমিরে জামাত বা আমিরুল মোমেনিন, তাকে নিয়ে যেভাবে ক্যান্টনমেন্টে আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং জামাতের আমির যখন অসুস্থ হয়ে গেলেন, মনে হলো যে সেনাপ্রধান থেকে শুরু করে সবাই রীতিমতো শকড। তাকে বাঁচাতে হবে, তাকে সুস্থ করতে হবে এবং তার সুস্থতার জন্য দরকার হলে পুরো সিএমএইচের যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা, সেটি জামাতের আমিরের একেবারে বাসভবনে পৌঁছাই দিবেন, এরকমই একটা ভাবসাব তৈরি হয়ে গেল। তো এই দৃশ্য দেখে বিএনপির যারা লোকজন, তারা ভীষণভাবে ঈর্ষান্বিত, রাগান্বিত, ক্রোধান্বিত। কেন? তারা যে মনে করে, যেভাবে আওয়ামী লীগ মনে করত যে জাতীয় পার্টি টিকে আছে তাদের দয়াতে, তারপরে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, দিলীপ বড়ুয়া, এরকম ডজনখানেক কিংস পার্টি বা যেগুলোকে আপনি গৃহপালিত বিরোধী দল বলতে পারেন, তারা টিকে রয়েছে আওয়ামী লীগের করুণাতে। এবং আওয়ামী লীগ সভানেত্রী ওইভাবে একটা অ্যাটিটিউড, মানে একটা দৃষ্টিভঙ্গি তিনি ধারণ করতেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা ওইভাবে ছিল। আর ওগুলো মেনেই মূলত বাকি যারা রাজনীতি করতেন, তারা আওয়ামী লীগের দাবিদারি করতেন, কেউ মন্ত্রী হওয়ার জন্য, কেউ এমপি হওয়ার জন্য, কেউ ব্যবসা বাণিজ্য অন্য কিছু পাওয়ার জন্য। এভাবে ১৫ বছর কেটে গেছে। অতীতে ঠিক আওয়ামী লীগের মতোই জামাত এবং অন্যান্য যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল আছে, যেমন ইসলামী ঐক্যজোট। তো ইসলামী ঐক্যজোটের সেই মাওলানা মুফতি ফজলুল হক আমিনী, উনিও তো একবার সংসদ সদস্য হয়েছিলেন। তো ওনার দলসহ
অন্যান্য ছোট ছোট দল, তারপর জামাত, তারা ক্ষমতার ভাগ পেয়েছিলেন বটে, তবে তাদের সম্পর্কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে সবাই ধারণা করতেন যে এরা বিএনপির আশীর্বাদ পুষ্ট, বিএনপি তাদেরকে সহযোগিতা না করলে এরা হারিয়ে যেত বা হারিয়ে যাবে। কিন্তু জামাত যে কাজটি খুব ইন্টেলিজেন্টলি করেছে সেটা হলো তাদের যে সুসময়গুলো, সেই সুসময়গুলোতে তারা শো করেনি। তারা ধীরে 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 তাদের যত রিক্রুটমেন্টগুলো রয়েছে সরকারি অফিসগুলোতে, সেখানে বিভিন্ন সরকারি অফিসগুলোতে বিশেষ করে কৌশলগত কতগুলো জায়গা, যেমন ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সব জায়গাতে জামাতের লোকজন দিয়ে তারা ভরিয়ে ফেলেছিল 2001 থেকে 2006 সনে, যার পূর্ণ ফলাফল এখন তারা ভোগ করছে। 2 নম্বর হলো যে তারা তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এইটাকে একটা ইনস্টিটিউশনে তারা পরিণত করেছিল। ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরও ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, আর অনেক ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান সহ সমবায় ভিত্তিতে জামাতের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে তারা ছোট 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 কোম্পানি গড়ে তুলেছিল, অনেকটা সেই যাকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতো। পুরোটা ওইরকম না, ওদের একটা নিজস্ব ধাস ছিল এবং এটা দিয়ে তারা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছিল, যেটি আওয়ামী লীগ জামানাতে একটা বিশেষ গ্রুপই কাজ করেছে বা ইন্টেলিজেন্স গ্রুপ কাজ করেছে জামাতের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তারা সেটা সফল হয়েছে। তো তারপরেও জামাত অর্থনৈতিকভাবে অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে মোর কোঅপারেটিভ। যেমন ধরুন, তারা বলে যে 10 লাখ লোক তারা ঢাকাতে এনেছে। এখন 10 লাখ লোক যদি 100 টাকা করে ধরেন, তাহলে কত টাকা হয়? কিংবা যদি 300 টাকা করে ধরেন, তাহলে 300 কোটি টাকা হয়। কিন্তু খরচ তো গেছে মূলত কম করে হলেও এক একজনের মাথা পিছু 2000 টাকা করে একেবারে ন্যূনতম খরচ গেছে। তো সেক্ষেত্রে এরকম একটা অনুষ্ঠান তারা করে ফেলেছে, যে অনুষ্ঠানে 1,500 থেকে 2,000 কোটি টাকা টোটাল খরচ হয়েছে। এখন এই টাকাগুলো জামাত হয়তো দেয়নি, কিন্তু তাদের নেতাকর্মীরা সবাই পকেট থেকে 1,500-2,000 টাকা করে 1,000 টাকা করে খরচ করেছে। যারা 1,000 টাকা দিতে পারেনি, স্থানীয় যারা সচ্ছল ধনবান, তারা হয়তো 5,000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে। এভাবে তাদের যে বায়তুল মাল, সেই বায়তুল মালের ফান্ড, তার সঙ্গে সঙ্গে যে কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভ দিয়ে এরকম একটা অনুষ্ঠান করে ফেলেছে, যেটি বিএনপিকে বা আওয়ামী লীগকে যদি করতে হতো তাদেরকে ঠিক এই পরিমাণ টাকা, মানে 1,000 কোটি টাকা তাদের লাগতই, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে ধরেন জামাত যে রাজনীতি করেছে 2001 থেকে একেবারে সে 2025 পর্যন্ত, তারা